ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমাকে এইখানে দেখে অবাক হবেন না, এই অনুষ্ঠানের নাম হচ্ছে ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া। নির্বাচনের হাওয়া কোন দিক থেকে আসলে আসে আমরা জানি না, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কিন্তু এইটা আমরা জানি যে নির্বাচনী হাওয়া যখন আসে দেশে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলছেন যে এইবারে নির্বাচনের নাকি একটা ঈদ আমেজ আছে। ঈদের সময় গণমাধ্যমগুলি ঈদের পরে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এইভাবে অনুষ্ঠান তৈরি করে, কিন্তু নির্বাচনের বেলা এটা করা সম্ভব না। নির্বাচনের দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন হয় না, কিন্তু নির্বাচনের আগে দিন গোনা যায় এবং সেই কারণে আমরা নির্বাচনের বেশ কিছুটা আগে এই অনুষ্ঠানটা শুরু করেছি, ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া। এবং আমাদের এইখানে 3 জন অতিথি রয়েছেন। আমার কাছেই বসে আছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি একজন বিশ্লেষক, লেখক এবং চিন্তক। তার কথা আমরা অনেক শুনেছি এবং এই যে নির্বাচনী সংস্কার হয়েছে, নানান সংস্কার হয়েছে, সেই সংস্কারের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। এরপর যিনি আছেন তিনি হচ্ছেন আনিকা। তাকে সবাই অবশ্য আনিকা নামে চেনে না, তাকে সবাই দীপা নামে চেনে। তার পুরো নাম হচ্ছে দীপা আক্তার আনিকা। তিনি ছাত্রী ড্যাফোডিল ইউনিভার্সিটির। এবং তার পাশে আছেন স্বর্ণলতা দেবনাথ। তিনি অভিনেত্রী, একসময় উপস্থাপনা করতেন এবং তার 4-4টা সিরিয়াল সবই নাকি ভাইরাল। তার মধ্যে একটা নামই হচ্ছে ভাইরাল পরিবার, হ্যাঁ, আরেকটার নাম হচ্ছে তেল ছাড়া পরোটা। এটা কি স্বাস্থ্যের জন্য ভালো? হ্যাঁ, কিন্তু আপনার সিরিয়াল তো দেখে, খায় না। না, এই সিরিয়ালটা নির্মাণ করছি কচি খন্দকার, আমাদের সবার পছন্দের অভিনেতা। তো ভাইয়া এই সিরিয়ালে এই জিনিসটাই উল্লেখ করতে চেয়েছে যে আমরা সবসময় মানুষকে তেল দিতে বিশ্বাসী, মানে তেলের মাথায় যে তেল দেওয়া, এই জিনিসটা থেকে সরে আসা। এই জায়গাতে এবং আপনার আরো নাকি জনপ্রিয় নাটক আছে, তার মধ্যে একটা হচ্ছে মাথা গরম। মাথা গরম ফ্যামিলি। মাথা গরম ফ্যামিলি, হ্যাঁ, পুরো পরিবারের মাথা গরম। পুরো পরিবারের মাথা গরম। আচ্ছা, আর এখন তাহলে আমরা একটু নির্বাচন নিয়ে গল্প করি। প্রথমে আমরা জাহিদের কাছে যাই। জাহিদ, সামনে নির্বাচন এবং আমি এবং আপনি বহু অনুষ্ঠানে নির্বাচন নিয়ে অনেক কথা বলি, কিন্তু আজকে আপনাকে আমি প্রশ্ন করব যে এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি একজন ভোটার হিসেবে? প্রত্যাশার আগে একটা জিনিস একটু, আপনার বক্তব্যের একটা জিনিস একটু কারেক্ট করে দেই, আমার পয়েন্ট অফ ভিউতে কারেক্ট করছি। মানে ইদানিং ঈদ এখন না, বহু বছর থেকে ঈদ আসলে আর আনন্দের বিষয় না। মানে ঈদটা ছোটবেলার ঈদের আনন্দের মতো বলতে পারেন, যে এই নির্বাচনটা যেটা হচ্ছে। সো ঈদের আনন্দ বলে যখন আমরা বলছি নির্বাচন সামনে রেখে আমাদের ঈদের আনন্দ হচ্ছে, তাহলে আনন্দটা কেউ বলছেন, কিন্তু এটা কম মনে হবে। তাহলে আসলে 17 বছর পর দেশে একটা নির্বাচন যখন হচ্ছে, আমি প্রায় বলি যেটা নির্বাচন মানে হচ্ছে, তো আমি আসলে নাগরিক হয়ে উঠি। এর আগ পর্যন্ত আমি নাগরিক না, আমি প্রজা বা কৃতদাসের মতো। আমি গত 17 বছর বা 15 বছর অ্যাটলিস্ট কৃতদাসের মতো ছিলাম। আমি প্রায় এভাবে বলি যে অনেক রাজা টাজারাও তো প্রজাদেরকে ভালো রাখতো। আকবরের সময় প্রজারা খুব ভালো ছিলেন। বা ইভেন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তাইওয়ান কলোনাইজড হয়েছিল জাপানকে দিয়ে। মানে এত ভালো কলোনাইজার নাকি ইতিহাসে কোনো দিন ছিল না। আমরা ব্রিটিশকে গালিগালাজ করি, কিন্তু তাইওয়ানিজরা কোনো দিন জাপানিজদেরকে গালিগালাজ করেনি। কিন্তু তারপরও কি তারা নাগরিক ছিল তখন? না, ছিল না, অধিকার ছিল না। সো আমরা এই যে নাগরিক হয়ে উঠছি, প্রথম প্রত্যাশা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই কাজটা ঠিকঠাক মতো শেষ করতে পারবো। আমরা আবার ভালোভাবে সুন্দর হবে এবং আমরা নাগরিক হয়ে উঠবো। নাগরিক হতে গেলে তো ভোট দিতে হবে। সেটাই বলছি, ভোট দিতে যাওয়া এবং নাগরিক হয়ে উঠবো, এই কাজটা যাতে ঠিকঠাক মতো শেষ হয়, প্রথম প্রত্যাশা এটা। এতে ফলাফল যেটাই হয়, মানে গণতন্ত্র মানে হচ্ছে আমরা একটা খেলায় নামলাম, এই খেলাটার রুলসগুলো আমরা মেনে নেমেছি এবং আমরা ধরে নিয়েছি আমি যাকে চাই বা যাকে চাই না, যে কোনো কিছু হতে পারে। এবং নির্বাচনের পর এটাও গুরুত্বপূর্ণ প্রত্যাশা যে আমরা ফলাফলটা মেনে নিয়ে আবার একসাথে কাজ করব। আমাদের মনে আছে, আমি তখন ছোট স্কুলে পড়ি, স্কুলের পরের দিকে 91 সালে যে নির্বাচন হয়, তখন নির্বাচনে পরাজিত হয়েছিল আওয়ামী লীগ অপ্রত্যাশিতভাবে। উনি বলেছিলেন এই সরকারকে একদিনও শান্তিতে কাজ করতে দেব না, প্রকাশ্যে, মানে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। সো এই প্রবণতা থাকলে চলবে না। আমি একটা গেমের পার্ট হয়েছি, গেমটা শেষ হয়েছে, আমি হেরেছি যদি হয়, আমি এবার মেনে নিয়ে ওই সরকারকে মেনে নিয়ে খেলাটা পরের 5 বছরের ওটাকে ঠিকঠাক মতো শান্তিতে থাকতে দেব না টাইপের যেন না হয়। আমরা সুন্দর উত্তর পেলাম, কিন্তু এখনো জানি না যে জাহিদ আসলে নিজে কি চায়। আচ্ছা, আমরা সেটা জানার চেষ্টা করব। আপনি এর আগে ভোট দিয়েছেন দীপা? ভোট দেন নাই কখনো? না। ভোট দেওয়ার সুযোগ হয় নাই নাকি বয়স হয় নাই? ভোট দেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু দিতে যাইনি। কবে আপনি প্রথম ভোটার হলেন কিন্তু ভোট দিলেন না? লাস্ট নির্বাচনের সময় আমি প্রথম ভোটার হয়েছি। 2024 সালের যে নির্বাচনের সময় সেখানে আপনি ভোটার হয়েছেন কিন্তু ভোট দিতে যান নাই? না। আপনার বাড়ির অন্যরা ভোট দিয়েছে? হ্যাঁ। তা আপনি গেলেন না কেন? ঘুম থেকে উঠতে পারেন না? না, এরকম কোনো কিছু না। তাহলে কি?
তখনকার সময় সরকারের অনেক কিছু আমার পছন্দ ছিল না, অনেক নৈতিকতার দিক থেকে যদি বলি বা প্রসেসের দিক থেকে বলি, গণতন্ত্রের দিক থেকে বলি, তো আমার কাছে সবসময় মনে হয়েছে আমার একটা ভোট তাদের অনৈতিক কাজকে সাপোর্ট করা হলো। সো ওই জিনিসটা আমি তার করতে মানে আপনি চাচ্ছি। বর্জন করেছিলেন। তো পরিবার গেছে কিন্তু আপনি যাননি, হ্যাঁ। এটা একটু আনইউজুয়াল, ইজন্ট ইট? ইয়েস ইট ইজ। Gen Z। হ্যাঁ, সেটাই, সেটাই। বিদ্রোহী। তো এই যে জুলাই আন্দোলন হয়েছিল তখন আপনি রাস্তায় বেরিয়ে গেছিলেন? জি তাই? হ্যাঁ, আচ্ছা, কোথায় আমার ছিলেন? বাসা তো মিরপুরে, তো মিরপুরে মিরপুর ছিলেন? 10-এ তো একটা জায়গা ছিলই তো যে সেখানে আপনার কি বলবো বিদ্রোহী উপস্থিতি ছিল, ছিল কিন্তু তখন নিশ্চয়ই এরকম হাসি মুখ ছিল না। না, তখন হাসিমুখ ছিল না, কিন্তু তখন ভয়টাও কাজ করেনি, সময়টাও এরকম ছিল, ব্যাপারটাও এরকম ছিল, That's সাথে true. আমার বন্ধু বান্ধবরাও ছিল। এবং আমার এক বন্ধু, সে হচ্ছে 5ই আগস্টের দিনে মারাও গেছে। তো সব মিলিয়ে ব্যাপারটা অন্যরকম সিচুয়েশন ছিল, তখন ভয় কাজ করেনি, যেটা বললেন জেনজি। তো জেনজি হিসেবে তখন আমি ব্যাপারটাকে খুবই মেমোরাইজ করে রাখতে চাই সারা জীবন। আর আমি এটাতে প্রাউড ফিল করি যে আমার ডিসিশনটা রাইট ছিল যে আমি গতবার ভোট দিতে যাইনি। কিন্তু এইবার যাবেন, আমরা সেটা নিয়ে কথা বলবো। আপনি একজন প্রথম ভোটার, স্বর্ণলতা দেবনাথ, আপনি কখনো ভোট দিয়েছেন? না, আমি কখনো ভোট দিইনি, নাটকেও দেন নাই? নাটকেও দিইনি। এইবার তো নিশ্চয়ই ভোট না, দিবেন। নাটকই দিয়েছি। নাটকে ভোট দিয়েছেন? অভিনয় শিল্পী সঙ্গের যে ভোট ও, হয় নাটকের সেখানে মধ্যে দেওয়া হয়েছে। নির্বাচন দেখানোর পরিস্থিতিও ছিল না। ছিল না একদম, হ্যাঁ। কিন্তু নাট্যশিল্পীদের যে সমিতি হ্যাঁ, আছে সেই নির্বাচনে ভোট সেখানে দিয়েছেন, তার মানে দেওয়া একটা ভোট হয়েছে। দেওয়ার অভিজ্ঞতা আপনার আছে। হ্যাঁ। স্বর্ণলতা দেবনাথ, আপনি আপনার এলাকায় নির্বাচন হচ্ছে, আপনি কতটুকু জানেন? কেননা নাটকের শিল্পীরা তো সেই সকালে বের হয়ে যায়, শিডিউল থাকে, বাড়িতে ফেরে অনেক রাতে। তো আপনি কতটুকু জানেন আপনার এলাকার নির্বাচনের হাওয়া কিরকম, গরম কিরকম হয়েছে? হ্যাঁ, এখন তো একদমই গরম চারপাশে। ইভেন এখানে আসার সময়ও চারপাশে এত উৎসব মুখর পরিবেশ দেখছি, জ্যামে বসে থাকছি, এগুলো দেখে ভালো লাগছে। আর যেটা দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠানটা, যে ঈদের একটা আমেজ, ঈদের আমেজটা না আসলে একটা বয়স পর্যন্ত অনেক বেশি থাকে ছোটদের মধ্যে, আর এই আমেজটা আমাদের বড়দের মধ্যে অনেক বেশি, কারণ ছোটরা ভোট দিতে পারবে না। আচ্ছা। এই জিনিসটা খুব ভালো লাগছে। তবে আপনি বড় হওয়ারও আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, তো এইবার নিশ্চয়ই ভোট দেবেন। ইচ্ছা আছে। তো এই ভোট যাকেই দেন সেটা তো আমরা জানতে পারবো না, কারণ ভোট হচ্ছে গোপন বিষয়। আপনি জানবেন এবং যিনি ভোট পেয়েছেন তিনি ভাববেন আপনার ভোট পেয়ে তিনি জিতেছেন, কিন্তু যিনি জিতবেন তার কাছে আপনার কোনো প্রত্যাশা আছে? যেটা হয় সব সময়, যে নির্বাচনের আগে অনেক কথা দিয়ে থাকে যারা ভবিষ্যতে আসবে, কিন্তু পরবর্তীতে তারা কথাগুলো রাখে না। যে কথা দিয়ে তারা আসছে, যে আশ্বাসটা দিয়ে আসছে, সেই আশ্বাসটা যেন পরিপূর্ণ করে। তার মানে আপনি চাইছেন যে কথার বরখেলাপ যেন কেউ না করে, না যা করে। বলবে সেটা যেন করতে চায় বা করতে পারে। কিন্তু চেষ্টা করলেও তো অনেক সময় কেউ কেউ সফল হয় না। আর বলা হয় কথা দেয়াই হয় বরখেলাপ করার জন্য। হ্যাঁ, অনেকে বলেন যে কথা দেয় হয় কথা ভাঙার জন্য। আপনি আপনার কোনো নিজের চাওয়া আছে, কোনো একটা জিনিস আপনার এলাকার জন্য, আপনার নিজের জন্য কি করলে আপনি খুশি হবেন আপনার এলাকার প্রার্থী? ফার্স্ট অফ অল, আমাদের ট্রাফিকের যে ঝামেলাটা হয়, আমরা কেউ কাউকে মানি না রাস্তায় নেমে গেলে, সেটার একটা নিয়ম মাফিক চলে আসাটা। আপনি যদি ঢাকা শহরের বাসিন্দা হন তাহলে তো পুরো ঢাকা ট্রাফিক ব্যবস্থা একটা একটার সাথে যুক্ত, একা তো পারবেন না। তো এই জায়গা থেকে আপনারও কোনো দায়িত্ব আছে বলে আপনি মনে হ্যাঁ, করেন? প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে, সেটাই বলছি যে আমরা আসলে নিয়মটা মানতে চাই না। আমাদের দেশের যে সমস্যাটা, আমরা নিয়মে চলতে চাই না, কারো আন্ডারে চলতে চাই না, এই জিনিসটা করা যাবে না। যে নিয়মটা করে দেওয়া হয়, যে নিয়ম ওয়াইজ যেন আমরা আপনার দায়িত্ব আপনি পালন করলেন, উনিও চেষ্টা করলেন। আপনার কাছে পরে আসবো। জাহিদ, আপনি যে এলাকায় থাকেন আপনার কি এরকম কোনো চিন্তা আছে যে এমপি যিনি হবেন তাকে আপনি বলবেন যে এই সমস্যাটা সমাধান করে দেন? আমরা প্রত্যাশাগুলি কিভাবে করব? আমরা কি মোটা দাগে সারা দেশের জন্য প্রত্যাশা করব, সুশাসন যেগুলো আমরা বলি, জি জি, মানে যেগুলি অনেকটা আরবিট্রারি, অদৃশ্য, নাকি আমরা স্পেসিফিক জিনিস চাইবো যে মিরপুরের ড্রেনেজ ভালো না, ড্রেনেজ ঠিক করে দেন, ঢাকা শহরে সব ময়লা নিয়ে মিরপুরের কোনায় ফেলে, এটা বন্ধ করেন? মানে আপনার কি চাওয়া আছে আপনি যে এলাকায় থাকেন? আচ্ছা, আমি যে এলাকায় থাকি এটা স্বর্ণলতার এলাকা, কিন্তু আমি আচ্ছা, আবার ওখানকার ভোটার না, আমি অন্য এলাকার ভোটার, রমনা এলাকার ভোটার। এই যে এমপির কাছে আমরা লোকাল সমস্যার সমাধান চাই, আমাদের এই প্রবণতা থেকে বেরোতে হবে। ইনফ্যাক্ট আমি কখনোই আমার লোকাল এলাকা নিয়ে কিছু চাইবো না, কারণ এটা নিয়ে আমার দীর্ঘদিনের অ্যাক্টিভিজম আছে, আমি প্রচুর কলাম লিখেছি। মানে এটা করবে সিটি বক্তব্য দিয়েছি। কর্পোরেশনের কাউন্সিলর, মানে এমপি লোকাল গভর্নমেন্টের প্রধান না, ফর গড সেক, আমাদের বেরোতে হবে। ইনফ্যাক্ট যারা এটা বোঝেন তারাও কিন্তু লোকাল এইসব প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। এই প্রবণতা থেকে বের হওয়া আসলে দরকার আছে। আমি আসলে সংসদ নির্বাচন দিনের শেষে তো একটা সরকারের নির্বাচন, পার্লামেন্টারি সিস্টেম। এখন ধরুন আমি এভাবে বলি, কারো কাছে মনে হলো, ধরলাম আমি নাম বলেই ফেলি,
জামায়াতের কোনো একজন ক্যান্ডিডেট কারো কাছে মনে হলো উনি ভালো আছেন, মনে হলো তুলনা উনি ভোট দিলেন, দিতে দিতে জামাত ক্ষমতায় চলে আসলো। কিন্তু এটা আবার যিনি ভোট দিলেন তিনি হয়তো চিন্তাও করেননি তারা এমন সব রিগ্রেসিভ পশ্চাৎপদ আইন বা নিয়ম বা রীতি চাপিয়ে দিচ্ছেন, সেটা আবার উনি পছন্দ করেন না। কিন্তু ওনার ভোটের কারণে কিন্তু জিনিসটা ঘটে গেল। মানে জামাতে একজন নারী কোনোদিন আমির হতে পারবেন না, ঘোষণা করেছেন তাদের আমির প্রকাশ্যে আল জাজিরার কাছে। তো সেটা যদি হয়ে থাকে, মানে আপনারা দুইজন কোনোভাবে ওই দলে যোগ দিলে কিন্তু শুধু তাই না, নেত্রী হতে পারবেন আপনারা না। দুজন যদি আপনারা দুজনই কাজ করেন, জামাতের আমির বলেছেন কামলা, উনি ইয়াংদেরকে বলছেন তোমরা বাড়িতে কামলা আনবা না, রানী আনবা, মানে বাড়িতে যিনি থাকেন উনি রানী, আমার বোন আপনি আপনারা যারা কাজ করেন তারা কিন্তু সবাই কামলা। তো এখন বলছি আপনি একজন প্রার্থীকে নির্বাচন করার মাধ্যমে আপনার মনে হলো উনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করবেন, আপনি কিন্তু জাতীয় পর্যায়ে ডিজাস্টার তৈরি করতে তার মানে পারেন। আপনি মনে করেন যে জাতীয় পর্যায়ে বিবেচনা করা উচিত? অবশ্যই তাই। সংসদ নির্বাচন আদতে পার্লামেন্টারি সিস্টেমে একটা দেশের সরকার কে হবে তো হোলিস্টিকলি দেখা দরকার আমার কাছে মনে তার মানে হয়। ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমি কাকে সরকারে চাই কাকে সরকারে চাই, এবং Exactly. তার প্রার্থীকে বিজয়ী করতে হবে, এটা হচ্ছে তার প্রত্যাশা। আপনি তো এবার প্রথম ভোট দিবেন এবং আপনি হচ্ছেন জেনজি, আপনি আন্দোলনে ছিলেন, আপনার বন্ধুকে আপনি হারিয়েছেন আন্দোলনে, এটা আসলে একটা অনন্য অভিজ্ঞতা, কারণ এটা তো আসলে ব্যাখ্যা করার মতো না। এই যে এত রক্তের ভেতর দিয়ে একটা ভোট হচ্ছে, এই ভোটটা কেমন হোক আপনি চান? প্রত্যাশার কথা বললে আমি প্রথমত বলবো যে দুই দল বা যে আমার আসনে আছে সবাই নারীর ক্ষমতায়ন অনেক কিছু নিয়ে কথা বলতেছে। এক দল হয়তো বলছে যে নারীর ক্ষমতায়ন দরকার, আরেক দল নারী ক্ষমতায়নকে প্রতীক হিসেবে ব্যবহার করছে, অনেক কিছু। কিন্তু আমার কাছে মনে হয় নারীর ক্ষমতায়ন তো অনেক আগেই হয়েছে। নারী যদি রাতভর কাজ করছে, নারী যদি ইটের ভাটায় কাজ করছে, এটাও তো তার ক্ষমতায়নের একটা প্রতীক। কিন্তু নারীর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে। আর যদি নারীর নিরাপত্তা নিশ্চিত করারই হয় তাহলে কোন দল কি করছে এরকম কোনো কিছু কিন্তু তারা ক্লিয়ারলি বলেনি। সো আমি আপনি এখনো সবসময় সন্তুষ্ট না? আমি এখনো কিন্তু সন্তুষ্ট না। আপনাদের তরুণদের দলও তো আছে, তারাও বললো না কেন? তারাও বলেনি। কেন? অবশ্যই যে বলেনি ওটা তো অবশ্যই বলার মতো তার বিষয় মানে যে আপনি কেউ আশা বলেনি। করছেন তারা বলুক। আমি আশা করছি আজকের অনুষ্ঠান তারা দেখবেন আমি এবং আশা- আপনার কথা শুনে তারা দ্রুত বলে দিবেন। আমি আশা এছাড়া আর করছি। কোনো প্রত্যাশা আছে আপনার? আমার আপনার আর- নিরাপত্তা আপনি চাইছেন, আমার নারীদের নিরাপত্তা হ্যাঁ, চাইছেন, আমার নিরাপত্তা যাতে আমি আপনি স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করতে পারেন। জি। এছাড়া আর কিছু চাওয়া আছে? আমার এর বাহিরে চাওয়া আছে হচ্ছে যেহেতু জেনজি এছাড়া তার আগের সবকিছু বলতে গেলে যেহেতু নারীদের, আমি আবার ঘুরে ফিরে একই বিষয়ে আসবো, যেহেতু এবারে হ্যাঁ এবং না ভোটের একটা বিষয় আছে, সেহেতু একটা প্রশ্ন থেকেই যায় যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে তাদের কোনো একটা পাওয়ার থাকে জুলাই আন্দোলনে বা জুলাইয়ের যে সংস্করণটা আবার হচ্ছে তারা সংস্কার হবে, হ্যাঁ হ্যাঁ। রেডি করবে, তাহলে সেখানে নারীর যে প্রতিনিধিত্ব কি থাকবে, নাকি তারা সবসময় নারীকে অ্যাজ এ অর্নামেন্টস হিসেবে ইউজ করবে, কোনো রকম ডিসিশন মেকিংয়ে আসতে দিবে কি দিবে না, এই ব্যাপারটা সবসময় আমি চাই যে নারী এই জায়গাটাতে আসুক, নিরাপত্তা হোক যেটাই হোক, সবে প্রতীক হিসেবে ব্যবহার না করে তারা ওই ব্যাপারটাতে রাজনীতিতে ডিসিশন মেকিং এ সমাজে নারীর আলংকারিক অবস্থান Change না করবে। রেখে বরং কার্যকরী অবস্থান চান আপনি, যে নারী যেন কাজের হয়, অবশ্যই। অলংকার হিসেবে ব্যবহৃত না হয়। স্বর্ণলতা দেবনাথ, আপনি তো অভিনয় শিল্পী, অভিনয় শিল্পীদের অনেক সমস্যা আছে এবং তার মধ্যে একটা সমস্যা আমি আপনাকে বলি, রাজনৈতিক দলগুলি এসে শিল্পীদেরকে দলীয়করণ করে, মানে চিন্তা করে এই শিল্পী আমার, ওই শিল্পী আমার না, এই শিল্পীকে বেশি সুযোগ দেব, ওকে দিব না, একে পুরস্কার দেব, ওকে দেব না। আপনার কি কোনো বলার ইচ্ছা আছে বা কিছু আছে যে শিল্পীদের প্রতি পরের সরকারের আচরণ কেমন হওয়া উচিত? এই যে আমরা কত প্রিয় প্রিয় শিল্পীরা ছিল স্ক্রিনে, যাদের দেখতে ভালো লাগতো, তাদেরকে এখন আমরা পাচ্ছি না স্ক্রিনে। একটাই কারণ, রাজনীতি। রাজনীতি থাকবে কিন্তু শিল্পীরা রাজনীতির সাথে এমনভাবে জড়িত না হোক পরবর্তীতে সে থাকতে পারবে না, এটাই চাওয়া। তার মানে না, আমার আপনি- কাছে এখানে একটা জিনিস মনে হয় সরকার যেটা বলছেন এটা টু ওয়ে বিষয়। সরকারগুলো চায় কানেক্ট করতে, এটা শুধু শিল্পী বলছি না, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, জার্নালিস্ট, লয়ার্স, সবারই প্রবণতা নিজেরাই তারা গিয়ে হাজির হন আবার। কিন্তু ওই যে স্বার্থ জড়িত হ্যাঁ, থাকে, দুটো যে ব্যাপার, পুরস্কার মানে দেয় না, এই যে দুই দিকের আপনি ব্যাপার। জাতীয় পুরস্কার পাবেন না আপনি যদি নির্দিষ্ট মতের না এখন হন। হচ্ছে ওটা নির্দিষ্ট মতের হলাম না, পেলাম না, আমি ঠিক আছে আমি পুরস্কার পেলাম না কিন্তু কাজটা করব, মানে ওই যে সরকারের কারণে এটা টু ওয়ে ইস্যু হয়ে যায়। কারণ আওয়ামী লীগের সময়ও কি সব শিল্পী শেষ পর্যন্ত গিয়েছিল? যায় না। কিন্তু জাহিদ, একটা ঝামেলা থাকে, একজন শিল্পীর একটা শেলফ লাইফ থাকে। জি। আজকে স্বর্ণলতা যে বয়সে, আজ থেকে 20 বছর পরে সেই বয়স তার থাকবে না, এবং এখন সে যে অভিনয়টা করছে সেই অভিনয়ের সুযোগগুলি তখন সে পাবে না। এখন সে তার জীবনের পুরস্কার পাওয়ার অভিনয়টা করে ফেললো, কিন্তু তাকে পুরস্কার দিল না, এইটাও তো হয়। হ্যাঁ হয়, কোনো সন্দেহ নাই। এই জন্য আমি একটা কথা বলছি, ধরুন এই যে আওয়ামী লীগের সময়
যে পরিস্থিতি হয়েছিল, যে অনেক শিল্পী তাদের সাথে অ্যালাইন্ড হয়েছিলেন এবং অকল্পনীয় রিপ্রেসিভ অপ্রেসিভ একটা সরকারের সাথে, তাতে কিন্তু শেলফ লাইফ তার অ্যাওয়ার্ড কিছু না, উনি মানুষ হিসাবে সমাজে ধ্বংস হয়ে গেছেন। সো এটা আসলে শিল্পীকেও ওজন করে দেখার ব্যাপার আছে। আবারও বলছি, শিল্পী না, এর মধ্যে জার্নালিস্ট আছে, ডক্টরস আছে, এভরিবডি। আপনি কি মনে করেন না রাষ্ট্র এবং সরকারেরও নিরপেক্ষ হওয়া কোনো দরকার সন্দেহ আছে? নাই, কোনো সন্দেহ নাই, তার কাজের মূল্যায়ন হবে একভাবে আর তার রাজনৈতিক অবস্থানের কোনো সন্দেহ মূল্যায়ন নেই, হবে আরেক। কোনো সন্দেহ নেই। এই জন্য আমি একটা বলছি, তো দুপাশ থেকে যদি দুটো শক্ত ইস্যু থাকে, যে সরকারও করবে না, আবার সরকার যদি চেষ্টাও করে, এদিক থেকে একটা রেজিস্ট্যান্স যাতে থাকে। আপনাকে আমি একবার দীপা বলছি, একবার আনিকা বলছি, আপনার দুইটা নামই দর্শকরা জানুক। এই যে প্রথম ভোট দেবেন, প্রথম ভোট দেওয়ার অনুভূতিটা কি হচ্ছে? যে আপনার কি মনে হচ্ছে এই ভোটটা আপনি এনেছেন সংগ্রামের মধ্যে দিয়ে, অথবা আপনার এলাকার প্রার্থী তো অত্যন্ত হেভিওয়েট প্রার্থী, এবং এরকম একজন হেভিওয়েট প্রার্থীর পক্ষ অথবা বিপক্ষে আপনি ভোট দিবেন, একটা জায়গা তো দিবেন, আপনার অনুভূতিটা কেমন? ধারণা করা হয় ওনারা জিতলে উনি হবেন প্রধানমন্ত্রী, তার মানে এই সামনে আপনাদের এলাকা থেকে যদি উনি জিতে যান, ওনার দল জিতে যায়, তা আপনি একটা ভিআইপি এরিয়ার ভিআইপি ভোটার, আপনার কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি ভালো। আমি দেখছি কোথায় কোথায় সমাবেশ হচ্ছে না হচ্ছে কতটুকু, আবার খুবই ভালো লাগে এটা দেখে যে দুটো গামলা দিয়ে হচ্ছে দাঁড়িপাল্লা রেডি করে হচ্ছে কারেন্টের খুঁটিতে রাখা, দুইটা পুরো গামলা দিয়ে এলাকায়। দাঁড়িপাল্লা বানিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তো ইনোভেশন, Yeah. এটা হচ্ছে সৃজনশীলতা। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি। এই একটা অভিযোগ এসেছে যে এলাকাতে এলাকাতে মানুষের বাড়িতে যাওয়া হয়েছে, ভোটের যে নাম্বার, তারপরে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে, আপনার তথ্য কি আপনি দিয়েছেন? আমার তথ্য আমি দেইনি, কিন্তু আমি আমার বাসায় জানিয়ে দিয়েছি যেন না দেয়, কিন্তু আমি জানানোর আগেই দিয়ে দিয়েছে। তার মানে এই অভিযোগ সত্য, মানে কি এটা নেওয়া দিয়েছে? হয়েছে। এনআইডি, আর কি কি নিয়েছে? আমি যতটুকু জানি এটাই। এনআইডি নাম্বার, বিকাশ নম্বর নেয়নি, ফোন নাম্বার নেয়নি, ওইটা একটু আনফরচুনেটলি ওইটা ফোন একটু নাম্বার পৌঁছে দেওয়ার নেয়নি। ব্যবস্থা করতে হবে। না, ফোন নাম্বার নেয়নি, এনআইডি নাম্বার নিয়েছে। আর কিছু নিয়েছে? যেহেতু সামনাসামনি আমি ছিলাম না, আমি আমার মাকে জানিয়ে দিয়েছিলাম যে বাসায় কেউ এসে যদি এনআইডি কার্ডের ছবি বা নাম্বার নিতে চায় তুমি দিও না। তো পরের দিন সকালবেলা আমার মা আমাকে জানাচ্ছে যে আমি তো দিয়ে দিয়েছি। কবে দিয়েছো তুমি? এটা তো আরো 1 মাস আগের কথা। আমি বললাম তুমি কেন দিবা? বলে যে পাশের বাসার উনি দিল তাই আমিও দিলাম। আমি বললাম যে কারা আসলো? যেই আসুক, এসেছে, কেউ নিয়েছে, কিন্তু পাশের বাসার জন দিয়েছে বলে উনিও দিয়ে দিয়েছে। হ্যাঁ। আপনার মা খুবই ভালো ভালো মানুষ, উনি ভেবেছেন যে এক বাসায় করলে আরেক বাসাতে করতে হবে, এটাই তো হয়। কিন্তু আপনার এই বিষয়ে মতামত কি? উনি তো দিয়ে দিয়েছেন, তো এটা আসলে দিয়ে দেওয়াতে অসুবিধা হবে কোনো বা সুবিধা হবে কোনো? আর কি বলে নিয়েছে? সুবিধা যে হবে না তা তো অবশ্যই আমার কাছে মনে হয় না, কিন্তু কারণ ব্যক্তিগত তথ্য। হ্যাঁ এটা একটা ব্যক্তিগত কিন্তু কি তথ্য। বলেছিল, কি বলে নেয়? কোনো একটা টিকার বিষয়, যে যেহেতু আমাদের বাসায় একটা ছোট বাচ্চা আছে, ও, সো ওইটা কিন্তু বড়দেরটাও নিয়ে নিয়েছে। জি আচ্ছা, বড়দের তো আর টিকা দেওয়ার বিষয় নাই, কিন্তু ছোটদের টিকা দেওয়ার কথা বলে বড়দেরটাও নিয়ে জি। নিচ্ছে। আর একটা ভালো কাজ হতো কিন্তু যদি এরকম টিকা থাকতো, যে ওইটা দিয়ে দিলে যার পক্ষে টিকাটা দেওয়া হলো তার পক্ষে আপনি ভোট দিবেন। সেরকম কিছু তো আবিষ্কার করা হয় নাই, কিন্তু টিকার গল্প বলে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। আপনার ওখানেও কি এরকম কিছু হয়েছে? না, আমি ফেস করিনি, যেহেতু আমার বাসায় থাকা হয় না, আদৌ এসেছি কিনা আমি এটা জানি একটা না। নতুন অভিজ্ঞতা এই ভোটে। আমরা যখন আগে ভোট দিয়েছি তো আমরা অনেকেই, আমাদের পুরনো ভোটগুলিতে এরকম কিছু হয় নাই, আমাদের কোনো কিছু চাইনি কেউ, উল্টা আমাদেরকে এসে জানিয়েছে যে আপনার ভোটার নাম্বার এত, তারপরে দরজার উপরে স্টিকার দিয়ে যেত, সেটাতে লেখা থাকতো, এবং দু একটা স্টিকার না দিলে আমরা ছোট তখন তো আমরা মাইন্ড করতাম যে আমাদের বাসায় এসে কেন এই ছবিটা দিল না, কারণ আমরা আবার ওই ভোটার আইডি থেকে ভোটের মার্কাগুলো কেটে কেটে আলাদা করতাম, করে সেইটা নিয়ে আমি আমার ছোট ভাই আমরা আবার দাঁড়িয়ে যেতাম, এবং বাসার যারা হেল্পিং হ্যান্ড তাদেরকে বলতাম আমার পিছনে মিছিল করো, এবং সেটার জন্য তারা এক্সট্রা কিছু বেনিফিট পেত। তো এইসব খেলা আমরা একসময় করেছি। নির্বাচন যেমনই হোক আমরা নির্বাচন খেলতাম। কিন্তু যেটা প্রশ্ন আপনার কাছে সেইটা হচ্ছে যে আপনি কি বক্তৃতা শুনেছেন কোনো প্রার্থীর, কিংবা আপনার এলাকার প্রচারণা শুনেছেন? মাইকিং শুনছি। মাইকিং শুনছেন? হ্যাঁ, এই মাইকিং আপনার কেমন লাগছে? এটাও তো একটা অভিজ্ঞতা। আপনি কি মনে করেন যে এত জোরে জোরে শব্দ করে ভোট চাওয়া উচিত, নাকি অন্য কোনো ভাবে চাওয়া উচিত? আমার কাছে নির্বাচনের আগে কয়েকদিন শুনতে খারাপ লাগছে না, বাট এর পরবর্তীতে হয়তো আর ভালো লাগবে না। দু একদিন আপনার ভালো লাগছে, অনেক গান বাজে, কিন্তু অনেক গানটা একটা সময় পর্যন্ত ঠিক আছে, বাট ওভারনাইটে এইগুলা না হোক, সেটাই। তার মানে এক ধরনের শব্দের আতিশয্য আপনি অনুভব করেছেন। কারো কথা ভালো লেগেছে আপনার, বা কোনো লাইন আপনি বলতে পারবেন, বা কোনো মজার কিছু শুনেছেন নির্বাচনে? যেমন ও বললো গামলা, দুইটা গামলা ঝুলিয়ে
প্রতীক বানিয়েছে? আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে আমাদের গামলার মাথায় কি পরিচিত শাপলা ছিল? গানগুলোকে যখন না, থাকা উচিত ছিল। থাকা উচিত ছিল। হ্যাঁ, গামলার মাথায় কলি ছিল না, শাপলা ছিল না, আলাদা করে। হ্যাঁ, তারপর না, আমাদের পরিচিত গানগুলো যখন দাদের মতো করে কথায় ডাইভার্ট করে গানগুলো শোনানো হয়, সেগুলো শুনতে খুব ভালো লাগে, যে লাইনগুলো কিভাবে বসানো হয়। আমরা শিল্পীর কাছ থেকে শিল্পীর মতো উত্তর পাচ্ছি, বিশ্লেষকের কাছে যাই। আমরা দেখেছি এইবার পোস্টার নাই, এটা কিন্তু একটা প্রত্যাশা ছিল আমাদের, কারণ দেয়ালগুলোর যে অবস্থা করে পরে তো আর এই পোস্টার তুলতে কেউ আসে না, লাগিয়ে দেয়। তো এইবার কিন্তু পোস্টার নাই। আরো মেজর প্রবলেম আছে। আমি একটা কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা পোস্টারের বিরুদ্ধে খুব শক্তভাবে রিপোর্ট দিয়েছি। আমাদের অনেক রিপোর্ট রাখে নাই, এটা রেখেছে। দেয়ালে কিন্তু পোস্টার গত কয়েক নির্বাচনে লাগানো হয় না। গত কয়েক নির্বাচনে দড়িতে পোস্টার দিয়ে রাস্তার এপাশে ওপাশে করে রাখি, কিন্তু প্রবলেম অন্য জায়গায়। শীতকালে নির্বাচন হয় তো কুয়াশায় পোস্টার নষ্ট হয়ে যায়, এটা ল্যামিনেট করা হয়, টনস অফ অর হান্ড্রেডস অফ টনস অফ Plastic. প্লাস্টিক, মানে এটা একটা মারাত্মক ডিজাস্টার তৈরি করে। সুতরাং কাগজের হলেও যতটুকু, তার মানে এইবার একটা issue ছিল, পরিবেশ বান্ধব একটা নির্বাচন পরিবেশ হচ্ছে, বান্ধব এটা আমরা নির্বাচন বলতে পারি, হচ্ছে, যে কোনো একদম, প্লাস্টিক একদম। এটা ব্যয়কেও একটু কমিয়ে রাখার ক্ষেত্রে সাহায্য করছে। তার চেয়ে জরুরি কথা হচ্ছে এই যে প্লাস্টিক, সো এটা খুবই ভালো। আর মাইকিং এর কথা আসলো, এটার বিরুদ্ধেও অবস্থান আছে, কথা আছে, নিয়ম আছে, কিন্তু একটু মাইকিং না হলে লাগে না একদম। আমার কাছে আমি মনে একটু আগে হয় এখানে আসছিলাম, বড় কম হচ্ছে এবার। 3টা মাইক বাজছে জি, এবং জি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তা শুনেছি যে কি গান গায়, কি কথা বলে। আপনার এলাকায় মাইক বাজছে? না, আমার এলাকায় মাইকটা খুবই কম বাজছে। আমার এলাকায় একটা পশ ভাইব আছে, যেমন গাড়িতে এলইডি টিভি সেট করা, এন্ড ওটার মধ্যে যে প্রার্থী তার হচ্ছে আলাদা করে গান বানানো হয়েছে, প্রতি গলিতে ওই গাড়িটা ঘুরতেছে। ও আচ্ছা, তার মানে ছবি সহ গান বাজছে। স্বর্ণলতা, আপনার এলাকায় কোনো অভিনব কিছু দেখেছেন? অভিনব কিছু দেখা হয়নি। আচ্ছা, এই যে একটা স্লোগান ছিল গত আন্দোলনে, নাটক কম করো প্রিয়, কখনো নাটক করার সময় এটা আপনার মনে পড়ে যে নাটক কম করা উচিত? কেন, এটা তো আমরা নিজেরাই বলি যখন কেউ ওভার অ্যাক্টিং করে অন স্ক্রিনে, তখন বা আমরা অ্যাক্টিং করার সময় যে নাটক বেশি হয়ে যাচ্ছে, কম করো প্রিয়। আচ্ছা, এই যে আন্দোলন পরবর্তী সময়ে হ্যাঁ। কোন ধরনের সমস্যা অনুভব করেছেন? নাটকের কাজ কমে গিয়েছে অথবা মিডিয়াতে কাজের পরিমাণ কমেছে? কারণ একটা অভিযোগ আছে যে নানান কারণে আউটডোর করা কঠিন হয়েছে, কিংবা বিভিন্ন জায়গাতে মানুষ যাচ্ছে না, নিরাপদ না, এটা মনে করে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, আগের তুলনায় লাস্ট 1.5 বছরে আমাদের কাজ অনেকটাই কমে গিয়েছে, কারণ লগ্নিটা ওইভাবে হচ্ছে না। So, বিনিয়োগ হচ্ছে না। সো বিনিয়োগটা না হওয়ার কারণে সিরিয়াল তো মাঝখানে একদমই কমে গিয়েছিল, এখন আবার একটু একটু করে করছে। আর সিঙ্গেলও হচ্ছে আমাদের উৎসব কেন্দ্রিক ছাড়া খুব বেশি একটা করা হচ্ছে না। তো কাজের এই পরিবর্তনটা হয়েছে। আর কাজ করতে গেলে এখন অনেকটা ভাবতে হয়েছে, হয় মাঝে মাঝে কোন এলাকায় করছেন, কেউ বাধা দেবে কিনা, হয়নি। হ্যাঁ, এগুলো ভাবছে। তা আপনি কি চান নির্বাচনের পরে এই অবস্থাটা বদলে? অবশ্যই না, অবশ্যই শিল্পী হিসেবে সেটা চাবো মানে না। আপনি চাইছেন এটা বদলে যাক, বদলে যাক, আগের মতো হোক? কিন্তু আবার উল্টো হয়ে যেতে পারে। আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। বলেন। সেটা হচ্ছে, একটা টক শোতে একটা দলের একজন এমপি প্রার্থী আমার সাথে ছিলেন, মানে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ক্লিপটা। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনারা তো ইসলামী শাসনের কথা বলেন, তো আপনারা যদি ক্ষমতায় আসেন মেয়েরা কি নাটক, নাচ, গান করতে পারবেন? তো উনি বলছেন, হ্যাঁ, মেয়েরা নাচতে পারবেন, মেয়েরা মেয়েদের সামনে নাচতে পারবেন। তাহলে আপনি এখন মানে শুধু এখন মেয়ে দর্শকদের সামনে অভিনয় করবেন? জানি না আমরা, জানি কিন্তু না। নির্বাচনে তো এগুলি হবে। কিন্তু আপনার প্রত্যাশা হচ্ছে সুতরাং ক্ষমতায় নির্বাচনের কে পরে, আসছে, দ্যাট ম্যাটারস। নির্বাচনের পরে ক্ষমতায় যারা আসবেন তারা যেন আপনার কাজের সুযোগ আরো বাড়িয়ে দেন, সেটা আপনার প্রত্যাশা। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা একটা করে চাওয়া বলতে পারবো, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি বলতে পারেন যে আপনার এলাকায় বিনামূল্যে চকলেট বিলি করা হোক, মানে আপনি যে কোনো কিছু চাইতে পারেন। আপনি কি চাইবেন জাহিদ? এলাকার জন্য চাইছি না, আমি একটা জিনিস চাই, বাংলাদেশের জন্য 5 বছর পর পর একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হতে থাকুক। জাহিদ তো এর আগে নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দিয়েছে। যাই হোক, জাহিদ প্রথম ভোটার না, কিন্তু আমার ধারণা এই পরিবেশে হ্যাঁ, এই পরিবেশে এইবারই ভোট দিতে পারছেন, যেখানে উনি অন্তত আশা করতে পারেন যে ভোটটা গোনা হবে এবং ঠিক মতো, এবং ভবিষ্যতে এই ধারাটা চলবে, প্রতি 5 বছর পর পর এরকমই নির্বাচন হবে। আপনি বলেন। আমি এই কথা সূত্র ধরে বলবো যে প্রতি 5 বছর পর পর যে নির্বাচনটা হবে, ওই নির্বাচনে যেন প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনি কখনো নির্বাচনে দাঁড়ানোর কথা ভেবেছেন? না, ভাবেন নাই? আপনার বন্ধুরা কেউ দাঁড়িয়েছে? আন্দোলন যারা করেছিল আপনার এলাকায় ওরকম কেউ দাঁড়ায়, মানে আপনি যাদের চেনেন? ওরকম কেউই নেই। কারণ আমার কাছে এই জায়গায় একটা বিষয় আছে, আমার ব্যক্তিগত মতামত। আমার তো বেশিরভাগই, আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিলং করি, আমার ফ্রেন্ডরাও ওইখানেরই।
তো আন্দোলন শেষে 5ই আগস্টের পরে প্রাইভেট ইউনিভার্সিটির যেই ভূমিকা ছিল, ভূমিকা ওটা অনেকটা কমে গেছে, আর সবাই যে যার জায়গায় ফিরে গেছে, পড়াশোনা করছে। তো আর নেতৃত্ব এক ধরনের প্রাইভেট ইউনিভার্সিটিকে আসতে দেওয়া হয় নাই নাকি তারা আসে নাই? এই প্রশ্নটা আসলে আমারও। এই প্রশ্নটা আপনারও? তাহলে এই প্রশ্নটা থাক, আমরা এটা পরে হিসাব করবো। কিন্তু আমি আশা করি যে আপনি খুবই দায়িত্বশীলভাবে ভোট দেবেন। আপনার এলাকায় আপনি যাকে ভোট দেবেন তিনি একজন ভালো প্রার্থী হবেন। জিতবেন বা হারবেন এটা কিন্তু বিরাট ব্যাপার না, আপনার ভোটটা যেন আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবং এটার জন্য আপনারা আন্দোলন করেছেন, তাই না? অবশ্যই। এবং আপনারা যেমন এই বয়সে ছিলেন, আমরাও একসময় এই বয়সে ছিলাম, আমরা দুজন, এবং আমিও ছিলাম এরকম একটা আন্দোলনের মধ্যে। আমি তখন আপনার কাছাকাছি বয়সে ছিলাম। আমরা এটাই চেয়েছিলাম যে একটা দেশ হবে যে দেশে সবাই মনের ইচ্ছা মতো ভোট দিতে পারবে, যাকে সে ভোট দিবে সে ভালো মানুষ হবে, এবং যেই জিতুক সে ভালো ব্যবহার করবে আমাদের সবার সাথে, একজনের হবে না। স্বর্ণলতা, আপনার কোনো চাওয়া আছে? সুষ্ঠু নির্বাচন চাবো, প্রতিটা 5 বছর পর পর আসুক। আর একটা বিশেষ চাওয়া, সেটা হচ্ছে আমাদের দেশে যেটা আগেও হয়েছে এখনো হচ্ছে, যে বাইপাস যে রোডগুলা থাকে মেন রাস্তার বাইরে, সেই রোডগুলাকে কোনো একটা কারণে, মানে গ্যাসের লাইন সংযোগ বা এগুলোর কারণে কেটে ফেলার পরে সেটা সংস্কার করা হয় না, মেরামত হয় না। এই জিনিসটা থেকে আসলে স্বর্ণলতা, আপনি আসলে একজন ভোটার হিসেবে আপনার জীবনটা আরো আরামদায়ক হোক এটা চাইছেন, এটা কিন্তু আসলে কোনো ভুল কিছু না। এই পুরো পলিসিগুলি আসলে সংসদ সদস্যরা তৈরি করেন, কাজটা করেন আসলে স্থানীয় সরকার, এবং এই টাকা আসে রাষ্ট্র থেকে, সরকার থেকে, কিন্তু এই কাজটা যারা করেন তারা আপনার স্থানীয় সরকার। আমার ধারণা সামনে স্থানীয় সরকার নির্বাচনও আপনি ভোট দেবেন। এবার একদম অন্য প্রসঙ্গ চলে যাই। আপনি তো ভোট দিয়েছেন আগে, কোনো মজার স্মৃতি আছে? যেমন আমার একটা আছে। না, ভোট দেওয়া নিয়ে মজার স্মৃতি নেই। আমার একটা আছে। আমি যখন ভোট দিতে যাচ্ছি, তখন ভোট দিয়েছি, দিয়ে বের হয়ে এসেছি, তখন চলে আসার সময় একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া আমরা অনেক ভোট দিয়েছি। অনেক ভোট দিয়েছে মানে কি? বলে দিয়েছি, কিন্তু এই ভোটগুলা বাক্সে কিভাবে ভরবো এটা বুঝতে পারছি না। তা আমি খুবই ক্ষিপ্ত হয়ে গেলাম। আমি বললাম যে এটা আমাকে তুমি জিজ্ঞাসা করো, কারণ আপনি বুদ্ধিমান মানুষ তো। আমার ভাবছি কিনা আপনার এই অভিজ্ঞতা আছে কিনা। কিন্তু এটা আমার একটা মজার অভিজ্ঞতা। এবং আরেকটা অভিজ্ঞতা হচ্ছে, একজন এসে সত্যি সত্যি বলছেন যে তার আইডি কার্ড দেওয়ার পরে বলছে যে আপনার ভোটটা হয়ে গিয়েছে। তো তখন উনি বলতেছেন যে আমি একটু দেখা করব। তো বলে কার সাথে? বলে যে আমার যমজ ভাই বোন না হলে তো এটা সম্ভব না, আমার নির্ঘাত যমজ, কারণ চেহারা মিলল কিভাবে। এই দুইটা আমার অভিজ্ঞতা। কিন্তু আমি ভোট দিয়েছি, প্রত্যেকবারই গিয়ে আমার ভোটটা আমি পেয়েছি। এটা হতে পারে যে আমাকে সবাই চেনে বলে আমারটা কেউ দিয়ে দেবে। আপনার কোনো অভিজ্ঞতা আছে এই মানে আপনার নিজের তো নাই, আপনি তো ভোট দেন, আমার নিজের নেই, কিন্তু আপনার বাড়ির কোনো অভিজ্ঞতা আছে? বাড়ির অভিজ্ঞতা হচ্ছে পরিবারে একটা আমেজ থাকতো যে নির্বাচনের দিন যে বন্ধটা থাকে সেদিন ভালো খাওয়া দাওয়া হবে, বাসার সবাই একসাথে ভোট দিয়ে এসে একসাথে লাঞ্চ করবে, এরকম একটা আয়োজন সবসময় বাসায় থাকতো। তাহলে এইবারও নিশ্চয়ই এরকম কিছু হবে, আরো বেশি হবে। হ্যাঁ। কি ধরনের পদ রান্না করা হয়? আমরা এবার একদম রান্নায় চলে গেছি, রান্না করে। হ্যাঁ, কি ধরনের পদ রান্না করা হয়? যার যার পছন্দের আইটেম জানিয়ে দেওয়া হয়, তারপর মা সেটা করে, বাট মাস্ট বি সবসময় ইলিশ মাছ ভাজাটা থাকে বাসায়। তাহলে এইবারে নির্বাচনে থাকার সম্ভাবনা আছে? এবার নির্বাচনে আমি আমার বাবাকে পাচ্ছি না, সবচেয়ে বেশি আমেজটা বাবার মধ্যে থাকতো। সো বাবাকে এবার পাচ্ছি না, আমেজ একটু কম থাকবে, বাট থাকবে। বাট এইভাবে রান্না বান্না করলে আমরা চলে যেতেই পারি বাসায়। আপনারা যেতে পারেন, কিন্তু আমি জানতে চাই আপনার কোনো এরকম কিছু আছে ইলেকশন ডেতে? কারণ ভোট তো আপনি দিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যেই, তারপরে কি করবেন? আমার বাসাতেও সেম একইভাবে আব্বা আম্মা। আর বিশেষ করে দেখা যায় যে আমাদের ঘরে খাবার দাবারের আয়োজনের থেকে কে কোন নির্বাচনে মানে কোন আসনে জিততেছে বা হারতেছে এই ব্যাপারটা খুব ফলো আপে রাখে। তো আর আপনার এলাকা হচ্ছে পশ, তার মানে পুরা বাংলাদেশ দেখবে এখানে। আপনার কিছু আছে প্ল্যান? আমার প্ল্যান করার উপায় নেই, মানে আমি টিভি চ্যানেলগুলোর শিডিউল মেলাতে ব্যস্ত, মানে সকাল থেকে শুরু, মানে এতগুলো চ্যানেল থেকে ইনভিটেশন পেয়েছি, রক্ষা করা সম্ভব না। এখন কিভাবে আপনার সাথে আমার দেখা হবে? আমার ধারণা জাহিদের সাথে আমার দেখা হবে, কারণ ওই দিন আমাকেও অনেক জায়গাতে যেতে বলেছে। তো ওটা নিয়েই থাকতে হবে আর কি, মাঝখানে একবার ভোটটা দিয়ে আসবো, এর বাইরে আর কি। এবং আমার ধারণা দেখা হয়ে যাবে। আজকের মতো এইখানে আমরা বিদায় নেব। আমাদের অনুষ্ঠানে আপনারা যে এসেছেন, আমি অন্তত খুব খুশি হয়েছি, কেননা 2 জন প্রথম ভোটার আমার সামনে,
এবং আরেকজন আছেন যিনি ভোট নিয়ে রীতিমতো ভাবেন, চিন্তা করেন, এবং এইবার যে সংস্কার হয়েছে সেই সংস্কারের সঙ্গেও তার সম্পর্ক ছিল। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া। আমাদের 3 জন অতিথি ছিলেন, স্বর্ণলতা, দীপা এবং জাহিদ। জাহিদকে আপনারা সবাই চেনেন, বাকি 2 জনকেও আজকে আরো ভালো করে চিনেছেন, আর স্বর্ণলতা তো তারকা। আমরা আশা করছি নির্বাচনের দিন আপনারা সবাই ভোট দেবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে নির্দ্বিধায় ভোট দেবেন। কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয়, ভোট যদি ঠিক মতো হয় এবং আমরা আমাদের পছন্দের মানুষকে সেখানে দেখতে পাই, অথবা আমরা যদি দায়িত্বশীল একজন ব্যক্তিকে নির্বাচিত হতে দেখি, তাহলে জিতবে বাংলাদেশ। আপনাদের সবাইকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, কিন্তু আবারও দেখবেন এই অনুষ্ঠান কিন্তু এই এক পর্বেই শেষ হচ্ছে না, আরও আছে। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।